অন্তর মম বিকশিত করো, অন্তরতরকে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত, নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। শঙ্খমালা বাঁকুড়া এবং বরছড়া এসব কথাগুলি যৌথ উদ্যোগে প্রথম বর্ষের উদযাপন আমরা আনুষ্ঠানিকভাবে তার সূচনা করলাম। পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো মাননীয়া সোমা মুখোপাধ্যায়কে। আমি আজকের যিনি সঞ্চালিকার ভূমিকা পালন করবেন সেই অমৃতা ঘোষাল গঙ্গোপাধ্যায়কে বরণ করে নেবার জন্য অনুরোধ জানাচ্ছি। এসব কথাগুলির সঙ্গে আমাদের সহযোগিতায় প্রথম বর্ষের উদযাপন। এখন আজকের যিনি সঞ্চালিকা অমৃতা ঘোষাল গঙ্গোপাধ্যায়, তাকে মঞ্চে বরণ করে নিচ্ছেন আমাদের সদস্যা মাননীয়া সোমা মুখোপাধ্যায়। আমাদের মালিয়ারার সমরেন্দ্রনাথ মিশ্রের ছোট্ট স্মারক দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে তাকে আমরা বরণ করে নিলাম। আমি পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য মাননীয়াকে অনুরোধ জানাচ্ছি। বিশ্বসাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। নমস্কার, শুভ সন্ধ্যা। যে কথা বলছিলাম, এই যোগসূত্রের টানে গত একটা বছর, একটা দীর্ঘ সময় আমরা পরস্পরের থেকে কোথাও বিচ্ছিন্ন হয়েছিলাম অতিমারির কবলে। ভাবলাম সে দুর্যোগ বুঝিবা কাটল, কিন্তু না, সে তার ভয়াবহতা নিয়ে এখনো চোখ রাঙাচ্ছে। কিন্তু তার মাঝে এই যে বললাম যোগসূত্র, মানুষের সাথে মানুষের, মনের সাথে মনের, শিল্পীর সঙ্গে শিল্পের, সেটা তো ছিন্ন হওয়ার নয়। আর ছিন্ন হওয়ার নয় বলেই শঙ্খমালা তার শাখা বিস্তার করেছে।
তার বাঁকুড়া শাখাতে তার কাজ শুরু করেছে। শুধু বাঁকুড়া বলে নয়, বিভিন্ন জেলাতে, উত্তরবঙ্গেরও বিভিন্ন শহরে শঙ্খমালার প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী, শুধু জেলা নয়, আমাদের ভারতবর্ষ পেরিয়ে আমাদের ভারতের বাইরেও বিভিন্ন দেশে শঙ্খমালার সঙ্গে তার যোগসূত্র স্থাপন হয়েছে। অন্তর্জাল ব্যবস্থার মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে কবিতা, পৌঁছে যাচ্ছে আবৃত্তি ও তার শিখন। আজ সেই সংযোগ সূত্র ধরে শঙ্খমালা বাঁকুড়া শাখা এবং বর্জরা আজকে সকলের উদ্যোগে আমরা এখানে মিলিত হয়েছি। অনুষ্ঠান সুনির্দিষ্ট সময়ের থেকে 5 মিনিট পরে শুরু করেছি, তার কারণ এখনো আমরা দেখতে চাই উল্টো দিকের আসনগুলো পরিপূর্ণ, কিন্তু সেটা হয়তোবা এখনো পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। নিশ্চিতভাবে যে কথা বলি, শঙ্খমালা তো একটা পরিবার। শঙ্খমালার এই দীর্ঘ দিনের পথ চলা, 3 দশকেরও বেশি সময় ধরে এত রকম তার কাজ, এত রকম নিরীক্ষামূলক কাজ, দলগত কাজ, একক আবৃত্তি, সবকিছু মিলিয়ে যে মানুষেরা শঙ্খমালাকে সৃষ্টি করেছেন, শঙ্খমালাকে এগিয়ে নিয়ে চলেছেন, শঙ্খমালার শাখা প্রশাখা বিস্তারে অগ্রণী ভূমিকায় আছেন, সেখানে যার নাম প্রথমেই করতে হয় প্রণম্য শ্রদ্ধ মানুষটি সুবন্ত্র সেনগুপ্ত, রয়েছেন রঞ্জনা সেনগুপ্ত, শাশ্বতী দাশগুপ্ত, এবং আমাদের অনুষ্ঠানে যিনি সবসময় হৃদয় সঞ্চার করেন সেই মানুষটি হলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। আমি আমাদের প্রণম্য 4 জন মানুষকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শ্রদ্ধেয় সুবন্ত্র সেনগুপ্ত, রঞ্জনা সেনগুপ্ত, শাশ্বতী দাশগুপ্ত এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অধ্যক্ষ বলতে যার পায়ের তলায় বসে শিখি, 23 মানুষটি হলেন সুবন্ত্র সেনগুপ্ত, এবং সহযোগী পরিচালক রূপে যারা একেবারে সবসময় সঙ্গে থাকেন তিনি হলেন শাশ্বতী এবং রঞ্জনা সেনগুপ্ত, এবং একটু জোরে করতালি আশা করব আমি আপনাদের কাছ থেকে। আর শাশ্বতী দাশগুপ্ত। আর আমাদের সমস্ত অনুষ্ঠানে যার নাম আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না, হৃদয় সঞ্চার করেন আমাদের শ্রদ্ধেয় মানুষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। আমি ডেকে নেব মঞ্চে পুষ্পস্তবক ফুল তুলে দেওয়ার জন্য যাদেরকে: মনিকা সোম, তাপসী বন্দ্যোপাধ্যায়, প্রভা মুখোপাধ্যায় ও বন্দনা ব্যানার্জি, অমিতা বোস। মনিকা সোম, তাপসী বন্দ্যোপাধ্যায়, প্রভা মুখোপাধ্যায়, বন্দনা ব্যানার্জি ও অমিতা বোস। বাঁকুড়া বর্জরা এসো কথা বলি এবং শঙ্খমালা বাঁকুড়া শাখার উদ্যোগে এই যৌথ প্রয়াসে আজকে এই যে প্রথম বর্ষ উদযাপন করতে চলেছি, আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা, ভালোবাসায় আসলে যারা সৃষ্টি করেন তাদের হাতে যদি কিছু তুলে দেওয়া যায়, সেটা শুধু তো স্মারক থাকে না, একটু বাড়বে, একটু বাড়বে, একটু, সেটা তো শুধু স্মারক থাকে না, সেটা তো শুধু ফুল থাকে না, সেটা তো শুধুমাত্র উত্তরীয় থাকে না, সেটার মধ্যে থাকে একটা নির্মল ভালোবাসা, শ্রদ্ধা। আর এই ভালোবাসা শ্রদ্ধার পারস্পরিক মেলবন্ধনে এগিয়ে চলুক বাঁকুড়া শঙ্খমালার বাঁকুড়া শাখা, বাঁকুড়া বর্জরা এসো কথা বলি। এই যে বললাম, তুলে দেওয়ার মধ্যে একটা মুহূর্ত স্থাপিত হয়, একটা সুন্দর সময় স্থাপিত হয়। এই সুন্দর সন্ধে সকালে খবরের কাগজে যখন দেখি সেই উন্মত্ততা, সেই হিংসা, তারপর যখন এরকম একটা সন্ধে আমরা পাই, তখন মনে হয় মাটির যে গন্ধটা নিয়ে বাঁচতে চাই, পায়ের তলায় যে মাটিটা রয়েছে আর মাথার উপরে যে সংস্কৃতিটা রয়েছে, সেটা আজও হারায়নি, আমরা হারাতে দেব না।
একটু হ্যাঁ, আসলে প্রথম থেকেই যদি আপনারা এভাবেই সঙ্গে থাকেন তাহলে আমরাও জোর পাই। একটা কথা কিন্তু খুব সত্যি, মঞ্চের এপারে আমরা যারা থাকি আর মঞ্চের উল্টো দিকে আপনারা যারা রয়েছেন সবাই কিন্তু একটা সমগ্র অনুষ্ঠানের অংশীদার। হ্যাঁ, এসো কথা বলি, কথা বলতেই তো এসেছি, কিন্তু যে মানুষটির কাছে এই কথা বলতে হয় কেমন করে, যার কাছ থেকে অন্তত আমার মনে হয় আমি যখন শিখতে এসেছিলাম, দীর্ঘদিন ধরে শঙ্খমালায় আছি, বেলঘরিয়া শঙ্খমালা, সেখানে একটা কথা বলেছিলেন আমাদের স্যার সুমন্ত্র সেনগুপ্ত, যে আবৃত্তি কতটা ভালো বলতে পারবি সেটা তো পরের কথা, সে তো বলবে তোর চর্চা, তোর অধ্যবসায়, কিন্তু একটা ব্যক্তিত্বের সঙ্গে কথা বলার অভ্যেস তৈরি করা সেটাও খুব জরুরি। তাহলে সেই মানুষটির থেকে তো শুধু আবৃত্তি শিখি না, সেই মানুষটির থেকে তো কথাও শিখি। তাই শুনে নেব আমাদের অধ্যক্ষ শ্রদ্ধেয় সুমন্ত্র সেনগুপ্তের কাছ থেকে কিছু কথা, এবং এরপরে উনি আজ এই বর্জরা এসো কথা বলির হাতে তুলে দেবেন একটি ভালোবাসার স্মারক। আমি ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় সুমন্ত্র সেনগুপ্তকে কিছু বলার জন্য। আমি কিছু বলবার আগে আমি একটু ওই বর্জরা এসো কথা বলির সদস্যদের একটু ডাকছি, শঙ্খমালার পক্ষ থেকে একটা স্মারক তাদের হাতে তুলে দিতে চাই আমি। হ্যাঁ, আসুন, কার হাতে তুলে দেবো? না, বলবার কিছু নেই, আজকে অনুষ্ঠানটাই মূল কথা, অনুষ্ঠানটাই সব বলে দেবে। আমরা আসলে অমৃতা বলেছে যে কোভিডের সময় আমাদের যেমন অনেক সমস্যার সম্মুখীন হয়েছি লকডাউনের সময়, সেরকম কিছু কিছু দিগন্ত আমাদের সামনে খুলে গেছে। আসলে মানুষ যত প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তত সে নতুন নতুন দরজা খুলতে চায়, নতুন নতুন দিগন্ত উন্মোচিত করতে চায়। সেই রকম সময়ে আমাদের বেলঘরিয়া শঙ্খমালার 32 বছর বয়স হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে তো বটেই, দেশেও বটেই, এবং দেশের বাইরে অনেকগুলো দেশে আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে কিংবা ব্যক্তিগতভাবে আমি ইউরোপের বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে, বাংলাদেশ তো বটেই, সাউথ ইস্ট এশিয়া, এই সমস্ত জায়গায় আমাদের দলের ছেলে মেয়েদের নিয়ে কখনো আমি একা আবৃত্তিতে অংশগ্রহণ করতে যেতে পেরেছি। এই আজকে এই কোভিডের সময় যখন সবাই ঘরে বন্দি, তখন আমাদের অনলাইন শিক্ষা আবৃত্তি চর্চা যখন শুরু হয়, তখন আপনাদের বর্জরা থেকে সোমা, ভবানী, এরকম 10 জন তারা আমাদের শঙ্খমালার সঙ্গে জড়িত হয়, এবং এই প্রায় 1 বছর ধরে তাদের সঙ্গে আমার একটা নিবিড় পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং আমি প্রতি মুহূর্তে আনত হই ওদের কাছে, যে ওদের প্রচেষ্টা, ওদের এই শিল্পের প্রতি ভালোবাসা এবং আপনাদের সাহচর্য ওদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশায় যেমন ওরা প্রতিটা দিন রাত্রিবেলা ঘুমোতে যায়, আমিও সেরকম প্রতিটা রাত্রিবেলা ঘুমোতে যাই যে এই শিল্পটা নিয়ে এই এসো কথা বলি এবং বর্জরা বাঁকুড়া শঙ্খমালা শাখা তারা মিলে আরো অনেকগুলো কাজ করব যদি আপনারা সাথে থাকেন। এবং আমি বুঝতে পারছি যে আমি ওদের কাছে শুনেছি যে অনেক মানুষ আসার কথা, কিন্তু এই অভ্যেসটা হয়তো বা তৈরি হয়নি যে অনুষ্ঠানটা 5:30 মানে 5:30, এটা হয়তো আমরা বাঙালিরা তৈরি করতে পারিনি। কিন্তু আপনারা বিশ্বাস করুন, শঙ্খমালা যখন যেখানে অনুষ্ঠান করেছে সেখানে যদি 2 জন দর্শক উপস্থিত থাকে, আমরা যদি বলেছি 5:30টায় অনুষ্ঠান শুরু করব, আমরা কিন্তু 5:32 করিনি। আজ আমরা 5:35-এ শুরু করেছি। এটা আমাদের ক্ষেত্রে একটি ব্যতিক্রম হলো। আমি একটা ছোট্ট কথা বলি এই নিয়ে, যে শঙ্খমালার একবার উৎসব, শঙ্খমালার কয়েকজন বরিষ্ঠ ছেলে মেয়েও এসছে, ওরা কবিতা বলবে। সেই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং প্রধান অতিথি ছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। দুজনের নামের সঙ্গেই আপনারা যথেষ্ট পরিচিত। রাস্তায় জ্যামে আটকে যাওয়াতে সুনীল গঙ্গোপাধ্যায়ের আসতে দেরি হচ্ছিল, আমাকে ফোন করে বলেছেন আমি দেরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করে দিয়েছিলাম।
5:30টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা, ওনার 5টায় আসবেন উনি, কিন্তু উনি আসতে দেরি করেছেন। আমরা কিন্তু ওনার জন্য অপেক্ষা করিনি, এবং এটা আমাদের বহুবার হয়েছে যে কোনো খুব বড় কোনো শিল্পী তারা আসতে দেরি করছেন, তাদের জন্য অপেক্ষা করে করে আমরা অনুষ্ঠান দেরিতে শুরু করছি, এরকম কিন্তু হয়নি। তাই জন্য কিন্তু আমাদের শঙ্খমালার অনুষ্ঠানের একটা অভ্যেস তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে। আশা করি দ্বিতীয় বর্ষ যখন আমরা উদযাপন করতে যাব, এখন আমাদের অনুষ্ঠান এই রয়েছে, আমাদের পিনাকি, প্রদীপ্ত এরা সবাই রয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 5:30টায় অনুষ্ঠান হলে 5টার আগে থেকে প্রেক্ষাগৃহের সামনে লাইন পড়ে যায়, যে শঙ্খমালা 5:30 মানে 5:30টায় শুরু হয় অনুষ্ঠান। আমি আশা করব এসো কথা বলি এবং শঙ্খমালা বাঁকুড়া শাখার দ্বিতীয় বর্ষ উদযাপন 5:30টায় অনুষ্ঠান থাকলে 5টার আগে থেকে এই চেয়ারগুলো ভর্তি হয়ে যাবে। প্রথম বর্ষ, আবারও আমি প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আগামী কয়েক ঘন্টা আমরা কবিতায় এবং গানে বুঁদ হয়ে থাকবো। শ্রীকান্ত ইতিমধ্যেই বাঁকুড়ায় চলে এসেছে, ও শঙ্খমালার বিশেষ বন্ধু, আমাদের অনেকগুলো প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়ে আছে। পরে পরে একে একে যখন আমি আবারও আসব, তখন আমাদের সঙ্গে সাউন্ডে আমাদের অত্যন্ত বন্ধু বাপি, আমরা একসঙ্গে সিঙ্গাপুর গেছিলাম শো করতে। শান্তনুদা কোথায় না গেছেন বিশ্বের, কার সাথে না মিউজিক করেছেন, এই মানুষগুলো এসেছেন বাঁকুড়ায়। ফলে আমাদেরও খুব ভালো লাগছে, নিশ্চিতভাবে আপনাদেরও ভালো লাগছে। তাই বাপি এবং শান্তনুদার জন্য একটা খুব জোরে হাততালি যদি হয়। এবং মুশকিল কি, এই যে সামনে সহধর্মিনী বসে আছেন, এ তো সবসময় ভুল ধরার জন্য আমি একজনের নামটা বলিনি, পরে বলবো বলে বারবার বলছে লাইট করেছে বুলটন, লাইট করেছে বুলটন। বুলটন আমার অনেক দিনের বন্ধু, আমরা এরকমভাবে বড় হয়েছি যে আমার মনে আছে যে স্কুলে আমরা একটা নাটক করছি একজন স্যারের, আমরা যে স্কুলে পড়তাম একজন স্যারের নির্দেশনায়। সেখানে আমার মনে আছে যে সেখানে একটা চাঁদের আলো, বুলটন তখন অনেক ছোট, মানে আমরাই 8-9-এ পড়ি, বুলটন ওই রকম 8-9-এ, কিন্তু আলোর দিকে সাংঘাতিক নেশা। আলো হবে কি করে, চাঁদ দেখানো যাবে কি করে, চাঁদ দেখানো কি করে যাবে, বাঁশের ডগায় একটা বাল্ব বেঁধেছিল বুলটন করে, আমরা স্কুলের মাঠে করছিলাম। সেই পেছনে নীল রঙের কাপড়, ও পেছন থেকে বাঁশটা খাড়া করেছে। আমরা হঠাৎ পাঠ করতে করতে পেছনে দেখি যে একটা বাল্ব জ্বলছে চাঁদের মতো। ভাবুন, সেখান থেকে এসে সেই শিখতে, সেই ভালোবাসতে বাসতে ও কিন্তু আজকে কলকাতার অনেকগুলো থিয়েটারে আলো করছে। এবং আমি যেখানেই বলি যেতে হবে বুলটন, সেখানেই আসে। বুলটনের জন্য আরেকবার হাতে প্রণাম সুমন্ত দেখে। সত্যি কথাই, আসলে একটা অনুষ্ঠান করতে গেলে কত কিছুর যে প্রয়োজন হয়, যেমন আবহ লাগে, আলো লাগে, ধ্বনি লাগে, এই যে আমাদের কণ্ঠস্বরকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আর একটা কথা যেটা সুমন্ত্রতা বললেন, এই যে সময়ানুবর্তিতা, সেটা কিন্তু সত্যিই খুব জরুরি। এবং শঙ্খমালার দীর্ঘ সফরে যারা পথ হাঁটছি, এটা আমাদের সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে সেই জায়গাটা শঙ্খমালার অনুষ্ঠান মানে 5:30 মানে 5:31 নয়, 5:30। কথাগুলো যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য নয়, যারা এখন উপস্থিত হননি তাদের কাছে পৌঁছে দেওয়াটাই প্রধান লক্ষ্য। এরপর থেকে যেন আমরা সবাই একসঙ্গে হৈ হৈ করে একেবারে পূর্ণ আসন ভর্তি লোক সামনে সেভাবেই অনুষ্ঠান শুরু করতে পারি। সকলের কাছে একটা অনুরোধ, যারা দাঁড়িয়ে রয়েছেন পাশে তারা না একটু আসন গ্রহণ করুন, যারা দাঁড়িয়ে রয়েছেন বা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা একটু আসন গ্রহণ করুন। পরবর্তী নিবেদনের জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো অনিক মুখার্জি, অদ্রিজা চ্যাটার্জি, ঐশিকা চ্যাটার্জি, ঈশান গুই, শ্রেয়সী ব্যানার্জি, আয়ুষ ব্যানার্জি, অর্কতনু পাল, রিতম চন্দ, অস্মিতা চন্দ, অর্পিতা মণ্ডল, চন্দ্রিমা রেওয়ারি ও কীর্তি মেঘলা সাঁই। যেটা বলবো সেটা হচ্ছে এখন পূর্ণেন্দু পত্রীর রচনা রাম রাবণের ছড়া। অংশগ্রহণ যারা করবেন তাদের নাম তো বললাম, যারা পরিচালনা করেছেন তারা হলেন শাশ্বতী দাশগুপ্ত ও স্বরূপ ব্যানার্জি। শুরু করতে চলেছে আমাদের দলগত নিবেদন।
এসো কথা বলির প্রথম নিবেদন রাম রাবণের ছড়া, রচনা পূর্ণেন্দু পত্রী। শুরু হচ্ছে রাম রাবণের ছড়া আমাদের ছোট্ট বন্ধুদের কণ্ঠে। শূর্পণখা শূর্পণখা, পরে শুনবো নালিশ, নাকে কেন মাখলি শুনি এতটা নীল পালিশ? রাবণ দাদা, রাবণ দাদা, নাকে আছে, নাক তো খাঁদা। কে করলো এই সর্বনাশটা? রাম লক্ষণ হারামজাদা। রাবণ রাজার গোষ্ঠা মুন্ড, জ্বলে ওঠে যেন আগুনে কুণ্ড। রাগে গড়গড়, কামে খড়খড়, হাত হয়ে যায় হাতির শুণ্ড। মারিচ মারিচ ডাক ছাড়ি, মারিচ গেছে কার বাড়ি? শোন রে মারিচ এক্ষুনি, রাম নামে আছে এক খুনি। রাক্ষসদের করেছে শেষ, যেন তারা সব দুব্ব ঘাস। আমি চাই ওই রামের লাশ। রামচন্দ্রকে মারবে? তোমার 14 পুরুষ, 14 বছর তরোয়ালে ঘষে পুরুষ, 7 জন্মেও পারবে, হারবে। মারিচ আমার লক্ষ্মী, খানিকটা কোয়া ঝক্কি, সোনার পানা বেড়াল ছানা, সাজতে কি তোর আছে মানা? বাঘ সাজতেও গাড়িন রিং, তাহলে হও সোনার হরিণ। তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠতি, রাগ ছেড়ে হও শিষ্টটি। রামকে খেপালে সংঘাতে, ম্যাসাকার হবে লঙ্কাতে। রক্ষে পাবে না একটিও, ফরগেট দেম ফরগিভ। চুপ কর রে মূর্খ, বুঝবি আমার দুঃখ, নেই তোর সেই গুণ। বেশি বক বক করলে, রামের পক্ষ ধরলে, তোকেই করব খুন। যা বলি সেটাই কর, মায়া মৃগ বেশ ধর। দেখো 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 আর্য, গায়ে অপরূপ কারুকার্য। সোনার হরিণ এক চড়ছে, সোনারি আগুন যেন ঝরছে। ঘুরে ঘুরে ঝলসায় মুক্ত, শিঙে শিঙে মরকত গুপ্ত। অমন হরিণ শিশু যদি পায়, রাত সুখ চলে গেলে ক্ষতি নাই। ওটা এনে দেবে আর্য। রাম উঠে বলে, শিরোধার্য। লক্ষণ ভাই, লক্ষণ ভাই, আমি চললাম শিকারে, প্রাণাধিকা সীতা রইল। দেখিও সুখে দুঃখে জ্বরে বিকারে, যতক্ষণ না কামব্যাক করি, সর্বতভাবে সীতাকে আগলে রাখবে, নার ভাড়াবে না আচমকা কোনো বিপাকে। হরিণ ছোটে চোখেই দেখা যায় না মোটে, বন বাজারের হাত পা কাঁপে, হরিণ ছোটে লঙ্কা লাফে। সারা গাল ছাড়ো দরকার ধারা ধর্ম। রাম বলে, হায় এ নহে আমার কর্ম। তুচ্ছ একটা হরিণের কাছে খাড়ে, সীতাকে কি করে দেখাবো নিজের পোট্রেট? রেগে মেগে রাম প্রচন্ড তীর হাঁকড়ান, সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়ান। পড়েছি না পড়তে পাবি, রাবণ ভাববে দিলাম ফাঁকি। তিনি যখন জড়িয়ে আছেন সকলে, এখন তবে উপায়টা কি? ভাই লক্ষণ চেঁচিয়ে ডাকি, রামচন্দ্রের গলার স্বরের নকলে। লক্ষণ ভাই, লক্ষণ ভাই। দেবর লক্ষণ পরহ শ্রবণ, ঘটেছে বিষম বিঘ্ন। শোনা আহ্বান, হও আগুয়ান, হাতে তীর নাও তীক্ষ্ণ। যেতে হবে তাই যাচ্ছি, কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে। বৌদি, তুমি কি চড়বে? যদি আঁকি এই বক্র হরিণটাকে
রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ। একটি মুঠো অন্ন দে মা, একটি বাটি ধ্যান, দেখবি তোকে রাজ মহিষী করবে ভগবান। সীতা সে গণ্ডিটা ছাড়িয়ে যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে, যেই না বাইরে আসা তখনই যেন এক ভাগাড়ের শকুনি চোমারাটি করে যায় ঠিক কাজ। সীতা করে রাম রাম চিৎকার। রাম লক্ষ্মণ বনে যখন তখন দশানন সীতা হরা সুসম্পাদন রথে বসা হন। ও জটায়ু বুড়বাক, একবার দেব পিন্ডি চটকে, মুন্ডুটা খাবে ঘুরপাক। अरे ओ नक्षरत्न রাম সুলেজা লাশ ফেলবে, কবে ভাববে সে ভাবনা। ওদিকে তখন লঙ্কায় ঘা পড়েছে জয়ডঙ্কায়। সুগ্রীব ডাক দেয়, হনুমান হচ্ছে আমার যেন অনুমান। রাজ্যে ঢুকেছে দুটো ইস্পাই, ওদের বানাতে হবে ফিশ ফ্রাই। দেখে শুনে ফিরে এসে হনুমান বলে, স্যার আপনার অনুমান ঠিক নয়, নিচে খচখচ মন। ওরা হলো রাম আর লক্ষ্মণ, চিড়ি মোরা ওর মাতা পিতাকে, রাবণ করেছে চুরি সীতাকে। সুগ্রীব দেয় হাততালি, রামকে দিয়ে তবে বালিনী ধন সারবো। রামকে দাও হা হা, এতদিনে চিচিং ফাক। রাম পেল বালিবধ নিন্দা, সুগ্রীব পেল কিষ্কিন্ধা। রামের ছিল না কোনো সৈন্য, সুগ্রীব খোঁচালো সে দৈন্য। এবং সে দিল মনে ভরসা, যেই শেষ হবে ঘোর বর্ষা। শরতে আকাশ হবে নীলচে, যুদ্ধক্ষেত্রে সবে মিলছে। 1 2 3 নারী হলো হীন, 4 5 6 চোখে মুখে ভয়, 7 8 9 সুগ্রীব কয়। 10 11 12 কে দিগতে পারো, সমুদ্র খানা কার আছে জানা। ব্যাগে দে লাভ প্রভু করো মাপ, বলে দেয় হাত বানরের ছাপ। কীর্তন হলু ছিল কাছাকাছি, ল্যাজ নেড়ে বলে আমি রাজি আছি। হনুমান লাফ দিল লঙ্কায়, রাবণের 10 মাথা 20 চোখ, কেঁপে ওঠে ঘোরতর শঙ্কায়। ইন্দ্রজিৎকে বলে পাছারে সোনার লঙ্কা তুই বাঁচারে। ইন্দ্রজিতের তীর ধনুকে বজ্র ঝলসে ওঠে, হনুকে ল্যাজেও গোবরে করে থমকায়। রাক্ষস পায়রাও অগ্নি, হনুটা ল্যাজে জ্বালো অগ্নি। মোর সাথে চালাকি, পালা কোথা পালাবি। হনু তার মোটা ল্যাজ ছুঁড়ে মারে পবনে, ওরে বাড়ি পড়ে ঘর আগুনের ওড়ে ঝড়। অর্ণে ঘর্ম ঝরে কাপ ধরে ভবনে, সোনার লঙ্কা হলো দাহন। রাক্ষসেরা কাহন কাহন মরল, রামচন্দ্রের বাহন তখন যে পথ গেছে অশোক কানন ধরল। সীতার শোকে রামচন্দ্র যখন জরা জীর্ণ, সীতার খবর নিয়ে হনু হলেন অবতীর্ণ। লোডশেডিং এর পরে আলো যেমন লাগে দীপ্ত, রাম লক্ষ্মণ দুভাই তখন তেমনি পরিতৃপ্ত। রাবণকে ডেকে বলে বিভীষণ, অপরাধ করিয়াছ বিভীষণ, এনেছ হরণ করে জানকী, পরিণাম কি দাঁড়াবে জানকী। রামের ক্ষমতা এত উচ্চ, 2-10টা হিটলার তুচ্ছ। রামের কথা শুনতে শুনতে রাবণ রাগে হাতি, দড়াম করে বিভীষণের বুকের ওপর লাথি। শ্রীলঙ্কা থেকে রেফিউজি হয়ে একা হাঁটতে হাঁটতে রামের সঙ্গে দেখা, রামে বিভীষণে বাঁধা হয়ে গেল রাখি। রাম রাবণের যুদ্ধটা শুধু বাকি। ডিমডিমা ডিম ডিম ডিমা ডিম ডিম ডিমা ডিম ডিম, কিসের বাদ্যি বাজে। রাবণ রাজা গমন করেন যুদ্ধক্ষেত্র মাঝে, আগে সৈন্য পিছে সৈন্য, রথ অশ্ব হাতি। 12 হাত চক্ষ ফুলে 13 হাত ছাতি, 10 মাথা 20 চক্ষু 650 দাঁত, 200 মুসলিনী যেন রাবণ সাক্ষাৎ। প্রথম দিনের যুদ্ধ অর্ধচন্দ্র বাণী, রাবণ অজ্ঞানী 10টা মুন্ডু শুদ্ধ। হাইরে কুম্ভকর্ণ, সোনা
কি পাশ নিলে বিপদ বাজায় হর্ন। 1 লক্ষ ছেলে আর 6 লক্ষ নাতি, সবাই যদি মরে বংশে কে জ্বালাবে বাতি। একটি মাত্র ভরসা এখন ইন্দ্রজিৎই শুধু, রাবণ রাজা চোখে দেখেন মরুভূমির ধুধু। ইন্দ্রজিৎ রে ইন্দ্রজিৎ, তুই জেতালেই তবে জিত। তুই মেঘনাদ, মেঘস্বর, মুখস্থ তোর স্টার ওয়ার। মেঘ থেকে হান এমন বান, শত্রুপক্ষ ছত্র খান। বিভীষণ বলে, আমি অবশ্য জানি ইন্দ্রজিতের বধের মন্ত্রখানি। বসবে যখন নিকুম্ভিলার যজ্ঞে, ভাই ভার্চু যা বার্তা হোকগে। দুয়াত খালি অস্ত্র শস্ত্র রথে, করতে হবে তখন কেল্লা পথে। মেঘনাদ হতু ক্ষত বিক্ষত, রাবণ করেন যুদ্ধ সাজ। পেলে লক্ষণ করে ভক্ষণ, মেজাজ এমন ক্রুদ্ধ আজ। ময়দানবের কুলে লক্ষণ কাজ, রাবণ ভাবে তবে কিস্তিটা মাপ। হনুমান বলে, রাম ছাড়ুন কাঁদন, এক্ষুনি যাচ্ছি আমি গন্ধমাদন। বিশল্য করণীর কাজ যদি পাই, আবার জ্যান্ত হবে লক্ষণ ভাই। ওহি রাবণ মহি রাবণ, সকল রাবণ মরে। রাবণ রাজার বুকে যেন মস্ত ভাঙন ধরে। যদিও জানা অমর আমি দেবতাদের বরে, তবু যদি হঠাৎ মরি, উইড হবে মন্দ দরি। এসব ভেবেই যুদ্ধে যেতে মনটা কেমন করে। হট হট ঘট ঘট দুমদাম দ্রম, শেষ যুদ্ধে রাবণের প্রচন্ড বিক্রম। ঘট ঘট হট হট দুমদাম দ্রিম, রক্ত যেন রাবণের গায়ে মাখা ক্রিম। ঘট ঘট হট ঘট দ্রিম দুমদাম, মিসাইল বান হানে রাবণকে রাম। ঘট থামে থামে দ্রাম দুম, রাবণের চোখে নামে বরুণের ঘুম। রাম লক্ষণ মুক্ত, তাতা থই থই তাতা থই থই। সীতা হলো সংযুক্ত, তাতা থই থই তাতা থই থই। হাসি হাসি হলো 3 ফেস, তাতা থই থই তাতা থই থই। নির্বাসনের দিন শেষ, তাতা থই থই তাতা থই থই। তাতা থই থই তাতা থই থই। তাতা থই থই তাতা থই থই। এত সুন্দর ওদের পরিবেশনা, ওদের আশীর্বাদ করুন। ওরা যেন শুধু পড়াশুনো নয়, তার পাশাপাশি ওদের ভালো লাগার এই শিল্পকে নিয়ে বাঁচতে পারে। ত্রিলোকেশ্বরের মন্দির, লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিতপত্তন করেছিলেন কোন গন্ধর্ব রাবণে। ঠিকই ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা। মানব ধর্ম যেখানে পূজিত হয়েছে বরাবর, যেখানে শিল্পী তার প্রথম পূজার কারিগর, তার শেষ প্রণতির অধিকারী। এবার দেখব বর্জরা এসো কথা বলে দ্বিতীয় নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা। অংশগ্রহণে প্রভা মুখার্জি, শিপ্রা চ্যাটার্জি, রমা ব্যানার্জি, করুণাময়ী দাস ও সুদীপ্ত গুই। হ্যালো, বর্জরা এসো কথা বলির দ্বিতীয় নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা। অংশগ্রহণে প্রভা মুখার্জি, শিপ্রা চ্যাটার্জি, রমা ব্যানার্জি, করুণাময়ী দাস ও সুদীপ্তা গুই। পরিচালনায় সোমা মুখার্জি। এরপর প্রস্তুত থাকতে বলবো একক আবৃত্তির জন্য মোনালিসা সাইকে। এর পরবর্তী অনুষ্ঠান একক আবৃত্তির জন্য শিল্পী মোনালিসা সাইকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। ত্রিলোকেশ্বরের মন্দির, লোকে বলে
স্বয়ং বিশ্বকর্মা তার ভিত পত্তন করেছিলেন। কোন মানধাতার আমলে স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিত বলে এ মন্দির কিরাত জাতির গড়া, এ দেবতা কিরাতে। একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ, দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে। দেবতা রক্ষা পেলেন নতুন নামে, নতুন পূজাবিধির আড়ালে। হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে। কিরাত আজ অস্পৃশ্য, এ মন্দিরে তার প্রবেশ পথ মুক্ত। কিরাত থাকে সমাজের বাইরে, নদীর পূর্ব পারে তার পাড়া। সে ভক্ত, আজ তার মন্দির নেই, তার গান আছে। নিপুণ তার হাত, অভ্রান্ত তার দৃষ্টি। সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে, কি করে পিতলের উপর ফুল তোলা যায়, কৃষ্ণ শিলায় মূর্তি গড়বার ছন্দটা কি। রাজশাসন তার নয়, অস্ত্র তার নিয়েছে কেড়ে। বেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বর্জিত, বঞ্চিত সে পুঁথির বিদ্যায়। ত্রিলোকেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা। চিনতে পারে নিজেদেরই মনের আকল্প, বহু দূরের থেকে প্রণাম করে। কার্তিক পূর্ণিমা, পূজার উৎসব। মঞ্চের উপরে বাজছে বাঁশি, মৃদঙ্গ, করতাল। মাঠ জুড়ে কানাতের পর কানাত, মাঝে মাঝে উঠেছে ধ্বজা। পথের দুই ধারে ব্যাপারীদের পসরা, তামার পাত্র, রূপোর অলংকার, দেবমূর্তির পট, রেশমের কাপড়। ছেলেদের খেলার জন্য কাঠের ডমরু, মাটির পুতুল, পাতার বাঁশি, অর্ঘ্যের উপকরণ, ফল, মালা, ধূপ, বাতি, ভরা ভরা তীর্থবাড়ি। বাদিকর তাদের সঙ্গে প্রলাপ বাক্যে দেখাচ্ছি বাড়ি। কথক করছি রামায়ণ কথা। উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে। রাজমত্ত হাতির উপর হাওদা, সম্মুখে বেঁধে যাচ্ছে সিনা। ইনভাবে ঢাকা পালকিতে হরিঘরের গৃহিণী, আগে পিছে কিঙ্করের দল। সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায়, নগ্ন জটাধারী ছাই মাখা। মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায়, ফল, দুধ, মিষ্টান্ন, ঘি, আতপতণ্ডুল। থেকে থেকে আকাশে উঠছে চিৎকার ধ্বনি, জয় ত্রিলোকেশ্বরের জয়, জয় ত্রিলোকেশ্বরের জয়, জয় ত্রিলোকেশ্বরের জয়। কাল আসবে শুভ লগ্নে রাজার প্রথম পূজা। স্বয়ং আসবেন মহারাজ রাজহস্তিতে চড়ে। তার আগমন পথে দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা। মঙ্গল ঘাটে আম্র পল্লব, আর ঘরে ঘরে পথের ধুলায় সেচন করছে গন্ধ বাড়ি। শুক্ল ত্রয়োদশীর রাত, মন্দিরে প্রথম প্রহরের শঙ্খ, ঘণ্টা, ভেরি, পটক থেকেছে। আর চাঁদের উপরে একটা ঘোলা আবরণ। জ্যোৎস্না আর ঝাপসা, যেন মূর্ছার ঘোর লাগলো। বাতাস রুদ্ধ, ধোঁয়া জমে আছে আকাশে। গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট। কুকুর অকারণে আর্তনাদ করছে। ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে ডেকে কোন অলক্ষের দিকে তাকিয়ে। হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে। পাতালে দানবেরা যেন রণতামামা বাজিয়ে দিলে, গুরু 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 গুরু। হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে। পাতালে দানবেরা যেন রণতামামা বাজিয়ে দিলে, গুরু 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 গুরু। আচমকা ধ্বনি থামলে, একটি ভেঙে পড়া মন্দিরে শঙ্খ ঘণ্টা বাজতে লাগলো প্রবল শব্দে। হাতি বাঁধা ছিল, তারা বন্ধন ছিঁড়ে গর্জন করতে করতে ছুটলো চারদিকে যেন ঘূর্ণিঝড়ের মেঘ। তুফান উঠলো মাটিতে, ছুটলো উঠ, মহিষ, গরু, ছাগল, ভেড়া। ঊর্ধ্বশ্বাসে পালে পালে হাজার হাজার দিশাহারা লোক আত্মস্বরে ছুটে বেড়ায়। চোখে তাদের ধাঁধা লাগে। আত্মপরের ভেদ হারিয়ে কে কাকে দেয় তোলে। মাটি থেকে থেকে ওঠে ধোঁয়া, ওঠে গরম জল।
আচমকা ধ্বনি থামল একটি ভেঙে পড়ার শব্দ। পৃথিবী যখন স্তব্ধ হলো, পূর্ণ প্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে। আকাশে উঠছে জ্বলে ওঠা কানাতগুলোর ধোঁয়ার কুণ্ডলী, জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে। পরদিন আত্মীয়দের বিলাপে দিক বিদিক যখন শোকার্ত, তখন রাজসৈনিক দল মন্দির ঘিরে দাঁড়ালো। পাছে অসুচিতার কারণ ঘটে। রাজমন্ত্রী এলো, দৈবজ্ঞ এলো, স্মার্ত পণ্ডিত এলো। দেখলে বাহিরের প্রাচীর ধূলিসাৎ, দেবতার বেদির উপরের ছাদ পড়েছে ভেঙে। পণ্ডিত বললে, সংস্কার করা চাই আগামী পূর্ণিমার পূর্বে, নইলে দেবতা পরিহার করবেন তার মূর্তিকে। রাজা বললেন, সংস্কার করো। মন্ত্রী বললেন, ওই কিরাতরা ছাড়া কে পারবে পাথরের কাজ? ওদের দৃষ্টিকলুষ থেকে দেবতাকে রক্ষা করব কি উপায়ে? কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গমহিমা? কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে। বৃদ্ধ মাধব শুক্ল কেশের উপর নির্মল সাদা চাদর জড়ানো, পরিধানে পীত ধরা, তাম্রবর্ণ দেহ কোটি পর্যন্ত অনাবৃত, দুই চক্ষু সকরুণ নম্রতায় পূর্ণ। সাবধানে রাজার পায়ের কাছে রাখলে এক মুঠো কুন্দ ফুল, প্রণাম করলে স্পর্শ পাচ্ছি। রাজা বললেন, তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না। আমাদের পরে দেবতার ওই কৃপা। এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব প্রণাম জানালে। নৃপতি নৃসিংহ রায় বললেন, চোখ বেঁধে কাজ করা চাই, দেবমূর্তির উপর দৃষ্টি না পড়ে পারবে? অন্তরে দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর্যামী। যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না। বাহিরে কাজ করে কিরাত দল, মন্দিরের ভিতরে কাজ করে মাধব। তার দুই চক্ষু কালো কাপড়ে পাকে পাকে বাঁধা, দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না। ধ্যান করে, গান গায়, আর তার আঙ্গুল চলতে থাকে। মন্ত্রী এসে বলে, তরা করো, তিথির পরে তিথি যায়, কবে লগ্ন হবে উত্তীর্ণ। মাধব প্রণাম করে বললে, যার কাজ তারই নিজের আছে তরা, আমি তো উপলক্ষ। অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার। অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয়। পাথরটা সাড়া দিতে থাকে। কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী, পাছে মাধব চোখের বাঁধন খুলে। পণ্ডিত এসে বললে, একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ, কাজ কি শেষ হবে তার পূর্বে? মাধব জোর হাতে বললে, আমি কে যে উত্তর দেব? কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথা সময়ে। তার আগে এলে ব্যাঘাত হবে, বিলম্ব ঘটবে। ষষ্ঠী গেল, সপ্তমী পেরোলো, মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবের শুক্ল কেশে। সূর্য অস্ত গেল, পাণ্ডুর আকাশে একাদশীর চাঁদ। মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, যাও প্রহরী, সংবাদ দিয়ে এসো গে, মাধবের কাজ শেষ হলো আজ। লগ্ন যেন বয়ে না যায়। প্রহরী গেল, মাধব খুলে ফেললে চোখের বন্ধন। মুক্তদ্বার দিয়ে পড়েছে একাদশী চাঁদের পূর্ণ আলো দেবমূর্তির উপর। মাধব হাঁটু কেড়ে বসলো, দুই হাত জোর করে এক দৃষ্টি চেয়ে রইল দেবতার মুখে। দুই চোখে বইল জলের ধারা। আজ হাজার বছরের ক্ষুদিত দেখা দেবতার সঙ্গে ভক্তের। রাজা প্রবেশ করলেন মন্দিরে। তখন
নজর বেদিন বেদিন। রাজার তরবারি মুহূর্তে ছিন্ন হলো সেই মাথা। দেবতার পায়ে এই প্রথম পূজা, এই শেষ প্রণাম। এরপর যাকে ডেকে নেব মোনালিসা সাঁই। কবির মনের ভাব যখন ছন্দবদ্ধ বাণী রূপ লাভ করে তখনই সৃষ্টি হয় কবিতা। কবির ভাষায় বলতে গেলে ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। আমরা শুনে নেব মোনালিসা সাঁইয়ের আবৃত্তি। মঞ্চে মোনালিসা। নমস্কার। উপস্থিত সকল দর্শক এবং শ্রোতাদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং প্রণাম। আজকে বাঁকুড়া শঙ্খমালা এবং বড়জোড়া এসো কথা বলির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আপ্লুত। বেলঘরিয়া শঙ্খমালার সঙ্গে আমার সংযোগ বেশ কিছুদিন ধরে, যদিও এই বাচিক শিল্প নিয়ে কাজ করা এই সংস্থাটির কথা আমি দীর্ঘদিন ধরেই শুনেছি এবং জেনেছি। আমি স্যারের সম্বন্ধে বলবো, আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় স্যার অর্থাৎ সুমন্ত্র সেনগুপ্ত। আমরা প্রত্যেকেই জানি, আমি জানি না আপনাদের এখানে কতদূর শঙ্খমালা সম্বন্ধে আপনারা কতখানি ওয়াকিবহাল, কিন্তু বাচিক শিল্প জগতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এই বাংলা নিয়ে কাজ করে এই বাচিক শিল্প সংস্থাটি সত্যি এক উজ্জ্বল নক্ষত্রের মতো। স্যার অর্থাৎ সুমন্ত্র সেনগুপ্ত যে নিষ্ঠা এবং যে সততার সঙ্গে বাচিক শিল্পটিকে এগিয়ে নিয়ে চলেছেন সে সম্বন্ধে আমি যদি কিছু বলতে চাই তা বোধহয় একটু বাড়তি বলা হবে অথবা আমার ধৃষ্টতা হবে, কারণ ওনাকে পরিমাপ করার মতো ক্ষমতা আমার নেই। আর শুধু অন্তরের শ্রদ্ধাটুকুই স্যারকে জ্ঞাপন করতে পারি, এই আর কি। আর দিদি অর্থাৎ রঞ্জনা সেনগুপ্তের সম্বন্ধে একটা কথা আমি বলতে চাই যে আমি দীর্ঘদিন ধরে দিদিকে দেখেছি, দিদির কাছে থাকার সুযোগ পেয়েছি। তো এই আলোকবৃত্তের মধ্যে থাকা এই মানুষটির মধ্যে যে স্নেহপ্রবণ এবং আন্তরিক ব্যক্তি মানুষটিকে আমরা পাই তা সত্যি মানে দিদির স্পর্শ সবসময় আমাদেরকে আপ্লুত করে। তো স্যার এবং দিদি তাদেরকে প্রণাম জানিয়ে আমি আজকে আমার একটি নিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা জানি সমকালীন সময়ে আমরা প্রত্যেকেই একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তো বাস্তবিক ক্ষেত্রে যুদ্ধ আমাদেরকে পীড়িত করেনি, কিন্তু বিভিন্নভাবে যুদ্ধের ভয়াবহতার উঁকি আমাদের মনের মধ্যে প্রায়শই এসে দেখা দেয়। তো সেই যুদ্ধ নিয়ে একটি কবিতা আমার, কবি রূপক দাসের লেখা যুদ্ধ। যুদ্ধ মানেই আরো একবার আকাশ কালো, আকাশ শুধু পাখির জন্য চেঁচিয়ে বলো। যুদ্ধ মানেই মায়ের চোখে অশ্রু রাশি, ছেলে গেছে যুদ্ধে রাজা বাজায় বাঁশি। যুদ্ধ মানেই ভাত কাপড়ে টান ধরেছে, ভাতের জন্য মিছিলে যখন বান ডেকেছে। ওরে রাজা যতই বাজা যুদ্ধ বাদল, যুদ্ধ বলতে আজকে বুঝি বাজার দখল। যুদ্ধ আজকে পেপসি এবং কোকাকোলা, যুদ্ধ হলো জিন ব্যবসা, ক্রিকেট খেলা। যুদ্ধ দেখে গোপাল নামে সুবোধ বালক পা বাড়িয়ে সামনে এসে পাগল হলো, বলল হেঁকে আছিস কে কে, ছড়িয়ে দিবি ফুলের তোড়া বিমান থেকে। বাচ্চার দুধ, স্কুলের খাতা, কাজের চিঠি, মায়ের ওষুধ। যুদ্ধ এলেই গাছ মাটি ফুল বন্ধ হবে এখন থেকে। যুদ্ধ এলেই আকাশ এসে ভরবে খাতা, নীলের মধ্যে ফুটবে শালু এই কবিতা। যুদ্ধ এলেই পৃথিবী বলবে আরো বন্ধু, তুমি বন্ধু ডেকে মিছিল করো। সেই মিছিলে উঠবে
প্রেমিক যুগল, মা ছেলে আর তোমার আমার, আমার তোমার, তোমার আমার। নমস্কার।